সো আমরা চলে আসি পড়াশোনার ভিতরে। আমরা কাউন্টেবল আনকাউন্টেবল করব। সো আমরা এইভাবে একটি দাগ দিব দুই পাশে এবং এক পাশে লিখব কাউন্টেবল কাউন্টেবল এবং আরেক পাশে লিখব হচ্ছে আনকাউন্টেবল। আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের রুলগুলোকে এইভাবে পড়ছি, তার কারণ হলো আমরা ছোটকালে যখন পার্থক্য আকারে কোনো কিছু পড়েছিলাম তখন কিন্তু আমরা মনে রাখার বিষয়টি দেখছিলাম যে পার্থক্যগুলো খুব বেশি বেশি মনে থাকে, ভালো ভালো মনে থাকে। সো এই জন্য আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবলের রুলগুলোকে পার্থক্য আকারে শেখানোর চেষ্টা করব, যাতে তোমার বিষয়গুলি মনের ভিতরে একেবারে স্থায়ী একটা অবস্থান লাভ করে। এবার চলে আসি, দেখো কাউন্টেবল যে শব্দটি এটি দুইটি অংশের সমন্বয়ে হয়েছে। একটি হলো কাউন্ট এবং আরেকটি হলো অ্যাবল। তাহলে কাউন্ট শব্দের অর্থ হলো গণনা করা, কাউন্ট শব্দের অর্থ হলো গণনা করা, আর অ্যাবল শব্দের অর্থ হলো যোগ্য অথবা সক্ষম। তাহলে কাউন্টেবল শব্দের অর্থ হলো গণনা করার যোগ্য অথবা যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে কি হই, সক্ষম হই, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কাউন্টেবল নাউন। আমি আবারও বলছি, কাউন্টেবল শব্দের অর্থ হলো গণনা করার যোগ্য অথবা যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে সক্ষম হই সেগুলো। আন শব্দের অর্থ হলো না, সুতরাং কাউন্টেবল মানে গণনার যোগ্য, তাহলে যেগুলো গণনার যোগ্য নয় তারা হলো আনকাউন্টেবল নাউন। এইভাবে আমরা যদি জাস্ট দুটি ওয়ার্ড নিয়ে তার ওয়ার্ডের শাব্দিক অর্থ চিন্তা করি তাহলে বিষয়টি ক্লিয়ার যে কাউন্টেবল নাউনকে আমরা গণনা করতে পারবো, আনকাউন্টেবল নাউনকে আমরা গণনা করতে পারবো না। এটা জাস্ট আক্ষরিক অর্থ, কিন্তু সমস্যা হলো অন্যখানে। ধরো তোমাকে যদি আমি বলি বলো তো ভাইয়া সোপ কোন ধরনের নাউন, তোমার কাছে মনে হবে যে সোপ মানে সাবান, এটা তো গণনা করা যায়, তাহলে এটা কাউন্টেবল নাউন। ভাইয়া এখানে সমস্যা হয়েছে, সোপ কিন্তু আনকাউন্টেবল নাউন। আবার চলে আসি, ভাইয়া ব্রেড কোন নাউন, তুমি বলবে যে হ্যাঁ পাউরুটি, এটা তো গণনা করা যায়, তাহলে তো এটা হচ্ছে কাউন্টেবল নাউন। না ভাইয়া, আবারও ভুল করেছো, এটা হলো আনকাউন্টেবল নাউন। এইভাবে যদি তোমাকে বলি বলো তো ভাইয়া ফার্নিচার কোন নাউন, ফার্নিচার মানে আসবাবপত্র, তুমি চিন্তা করবে হ্যাঁ এটাও তো গণনা করা যায়, তাহলে এটা কাউন্টেবল নাউন। ভাইয়া আবারও তুমি ভুল করেছো, বিকজ ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন। ভুলটা হলো কেন, তুমি যখন অন্য কোথাও ক্লাস করবে, অন্য কারো কাছে ক্লাস করবে, তখন তোমাকে বলবে যে এগুলো ব্যতিক্রম, এসো ঝাড়া মুখস্থ করি, পরীক্ষার হলে ডেলিভারি করি। কিন্তু আমি তোমাকে বলবো ভাই হ্যাঁ ব্যতিক্রম সব জায়গায় থাকবে, যেখানে নিয়ম আছে সেখানে নিয়মের ব্যতিক্রম থাকবেই থাকবে। তবে আমরা ব্যতিক্রমের সংখ্যা যদি আসলে চাইতে বেশি করে ফেলি তাহলে কিন্তু ভাইয়া ব্যতিক্রমই কিন্তু তখন আসল নিয়ম হয়ে যেতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। সেই কারণে আমরা সংজ্ঞাটা আসলে পরিপূর্ণরূপে শিখতে চাই, তাহলে দেখবা ব্যতিক্রমের সংখ্যাটা অনেক কমে যাবে। তুমি যদি আনকাউন্টেবল নাউনের সংজ্ঞাটা পরিপূর্ণরূপে শেখো তাহলে দেখবে যে সোপ, ব্রেড, ফার্নিচার, জুয়েলারি এইগুলো যে আনকাউন্টেবল নাউন হচ্ছে, কেন হচ্ছে সংজ্ঞায় আসলে সেটা বলে দিচ্ছে। আবার এরা কাউন্টেবল হচ্ছে কেন হচ্ছে, সংজ্ঞার ভিতরে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছি প্রথমে কাউন্টেবলের সংজ্ঞার ভিতরে। আমি একটু মুছে দিতে চাই এইগুলো, জাস্ট এইটুকু অংশ রাখি। তো প্রথমে সংজ্ঞার আলাপে যাই। সংজ্ঞার আলাপটা হলো কাউন্টেবল নাউন কাকে বলে। আমরা যে কথাটা শুনেছিলাম যে কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায়। আমরা জাস্ট কথার সাথে অল্প একটু যোগ করে দেব যে যে সকল নাউনকে সহজে গণনা করা যায়, যে সকল নাউনকে সহজে গণনা করা যায়। জাস্ট একটা কথা যোগ করে দিয়েছি, সহজে গণনা করা যায়। অর্থাৎ আমরা যে সকল নাউনকে খুব সহজে গণনা করে ফেলতে পারবো ওইগুলোই হবে হচ্ছে কাউন্টেবল নাউন, সহজে গণনা করা যায়। ভাই লেখা দেখতে অথবা কথা শুনতে কোনো সমস্যা হলে বলবো। সুতরাং এইখানকার গুরুত্বপূর্ণ কথা হলো এইটুকু, সহজেই গুণে ফেলবো তারাই হবে হচ্ছে কাউন্টেবল নাউন। অর্থাৎ যে সমস্ত নাউনকে আমরা দেখেই গুণে ফেলবো, দেখেন এটা 10টা আছে, 5টা আছে, 20টা আছে, খুবই ফ্রিকোয়েন্টলি আমরা গুনি, ওইগুলোই হলো কি নাউন, ওইগুলোই হলো কাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউনের সংজ্ঞায় চলে আসছি। আনকাউন্টেবল নাউন কোনগুলো, এই সংজ্ঞাটিকে আমরা ভাগে ভাগে শিখব। তো সর্বপ্রথম ওয়ান দেই যে আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা আমরা ভাগ করে করে দেখব বা ভাগ করে করে মনে রাখবো। সর্বপ্রথম আমরা বলবো যে যে সকল নাউনকে গণনা করা যায় না, যে সকল নাউনকে গণনা করা যায় না, যে সকল নাউনকে গণনা করা যায় না, এইটুকু বললাম। কিন্তু আমাদের সেই আগের কথাই তো হয়ে গেল, তাই না ভাইয়া? বাকি রয়ে গেছে আর অনেকটুকু। যে সকল নাউনকে গণনা করা যায় না, কেন যাচ্ছে না? কারণ সেগুলি তরল অথবা গ্যাসীয়
অথবা বিমূর্ত ধারণা। তাহলে আমি যখন কোনো নাউনকে গুনতে পারছি না, কেন পারতেছি না? তার কারণ এটা তরল জিনিস। তরল জিনিসকে গুনবা কিভাবে? একটা গ্লাসে পানি দিয়ে আমি তোমাকে বললাম, বলো ভাইয়া এই গ্লাসের ভিতরে কতটা পানি আছে, কতগুলো পানি আছে, ভাই গুনে কি বলা যাবে? যাবে না। সুতরাং তরল পদার্থগুলিকে আমরা গুনতে পারবো না। এবার গ্যাসীয় পদার্থ, তোমাকে বললাম এই ঘরের ভিতরে কতগুলো বাতাস আছে, এসব গুনি, ভাই গুনা যাবে না, কারণ গ্যাসীয় পদার্থকে গণনা করা যাচ্ছে না। এরপরে বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ এমন কিছু নাউন তুমি পাইবা যেটাকে চোখে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, এমনকি কান দিয়ে শোনা যায় না। সো আমরা সেই ধরনের নাউনকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা আমরা সেটাকেই বলতেছি একটি বিমূর্ত ধারণা বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এখন দেখো, আমি যদি তোমাকে বলি ভাইয়া অনেস্টি, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? চিন্তা করো। সততা, এটা কি তুমি চোখে দেখবে? না। ঘ্রাণ নিয়ে শুঁকবে? না। জিহ্বা দিয়ে স্বাদ দিবে? না। কানে শুনবে? না। অনেস্টি জিনিসটাকে তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে এভাবে ফিল করতে পারছো না। সো যত বিমূর্ত ধারণা আছে, যত অ্যাবস্ট্রাক্ট ধারণা আছে, যেটা শুধু কনসেপ্টের ভিতরেই থাকে, চোখে দেখা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, একইভাবে কান দিয়ে শোনা যায় না, ওই সকল নাউনগুলি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ওইগুলো কিন্তু সবাই আনকাউন্টেবল নাউনের ভিতরে পড়বে। সো এই হচ্ছে আমাদের প্রথম কথাটা, যে সকল নাউনকে গণনা করা যাবে না। কেন যাচ্ছে না? তার কারণ ওই নাউনগুলো হয়তোবা তরল, অথবা ওই নাউনগুলো হয়তোবা গ্যাসীয়, অথবা ওই নাউনগুলো হয়তোবা কোনো একটি বিমূর্ত ধারণাকে নির্দেশ করছে। আশা করি কথাগুলো বুঝতে পারছো। ভাই চুল কি? KMH আজমি। আচ্ছা ঠিক আছে। আতিকা সুলতান আনকাউন্টেবল কোথায় বললাম আমি বুঝি নাই। কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? KMH আজমি, তুমি কি বি ইউনিট না ডি ইউনিট নাকি মেডিকেল নাকি কি? তুমি একটু সেটা আমাকে জানাও, তারপরে তোমার উত্তরটি দিব আর কি। কারণ তুমি যে ধরনের প্রশ্নটা করিয়াছো সে ধরনের প্রশ্নের বিশেষ একটি উত্তর এমনিতেই আসিত। সুতরাং তোমরা আগেই উত্তর করে, যদি প্রশ্ন করে আমার কাছে উত্তরটা নাও, তাহলে আমার পড়ানোর যে একটা সিস্টেম বা সিরিয়াল, এটা ব্রেক করবে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমি যদি কোনো একটা টপিক শেষ করি, এর সব কিছু শেখা হয়ে যাবে। সুতরাং এটা কোন নাউন, ওটা কোন নাউন, এটা বলার আগে কমপক্ষে কাউন্টেবল আনকাউন্টেবলের এই অংশটুকু আমাকে শেষ করতে দাও, তারপরে তোমরা প্রশ্ন করো ভাই ওটা কোন নাউন। আমার মনে হয় তোমার মনে আর কোনো প্রশ্ন আসবে না। বিকজ তুমি যে এক্সাম্পলটির কথা বলেছো চুল মানে হেয়ার, এটা হলো একটা ব্যতিক্রমী ঘটনা। এর অনেকগুলি কাহিনী আছে, কখনো কাউন্টেবল হয়, কখনো আনকাউন্টেবল হয়। সেইগুলো আমরা পড়বো, সেইগুলো আমরা শিখবো পরবর্তী কোনো একটা ক্লাসে। সুতরাং আজকে আমি সেই কথাটি আনতে চাচ্ছি না। শুধু এতটুকু বলে রাখলাম, হেয়ার শব্দটি মানে চুল শব্দটি কাউন্টেবল আনকাউন্টেবল দুটি হিসাবেই বসতে পারে। কখন কাউন্টেবল হবে আর কখন আনকাউন্টেবল হবে শিখবো সেটা পরে। যেটা বলছিলাম সেখানে আমি ফিরে আসি। তাহলে আমি যেটা বললাম, এখানটায় এক নম্বর রুলটি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানিয়ে ফেলো। দ্রুত জানাও যে হ্যাঁ এই কথাটা বুঝতে পারছি। রুল না, আসলে রুল করছি না, আমরা আনকাউন্টেবল নাউনকে সংজ্ঞায়িত করছি বিভিন্ন ভাবে। তো নাম্বার 1 কথা, যে সকল নাউনকে আমরা গুনতে পারছি না, কেন গুনতে পারছি না? তার কারণ এটা হয়তোবা তরল, অথবা এই নাউনটা হয়তোবা গ্যাসীয়, অথবা এই নাউনটা কোনো একটি ধারণার কথা বলছে, যে ধারণা বিমূর্ত ধারণা, এটাকে আমরা দেখতে পাবো না, ছুঁয়ে দেখতে পারবো না, ঘ্রাণ দিতে পারবো না, এরকম একটা ধারণা। সো সেটা হবে একটা আনকাউন্টেবল নাউন। এবার দ্বিতীয়তে চলে আসি। দ্বিতীয় সংজ্ঞাটি হলো, বা সংজ্ঞার দ্বিতীয় যে কনসেপ্ট, সেটা হলো গণনা করা যাচ্ছে। আনকাউন্টেবল নাউন কিন্তু গণনা করা যাচ্ছে। গণনা করা গেলেও কি হয়? খুব কষ্ট হয়। শুধু কষ্ট না কিন্তু ভাইয়া, খুব কষ্ট হয়। তাহলে গণনা করা গেলেও খুব কষ্ট হয়। কেন কষ্ট হচ্ছে? কারণ এটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে তৈরি। ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে তৈরি। সো এখন দেখো, আমরা দ্বিতীয় পয়েন্টে চলে গেলাম। আনকাউন্টেবল নাউনের সংজ্ঞার দ্বিতীয় পয়েন্ট, যে কোন কোন আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে যাদেরকে গণনা করা যাচ্ছে এরপরে। কেন? কারণ গণনা করা গেলেও দেখা যাচ্ছে এটা গুনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। শুধু কষ্ট না ভাই, খুব কষ্ট। তাহলে এই খুব কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে? তার কারণ এই জিনিসটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান দিয়ে তৈরি। যেমন আমি যদি তোমাকে বলি রাইস, অথবা যদি আমি তোমাকে বলি হচ্ছে সুগার মানে চিনি, যদি আমি তোমাকে বলি হচ্ছে স্যান্ড মানে বালু, অথবা যদি আমি তোমাকে বলি সল্ট মানে লবণ। লক্ষ্য করে এই যে ওয়ার্ডগুলোর কথা বললাম, এরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান নিয়ে তৈরি। এবার যদি তুমি তোমাকে বলি যে ভাই গুনো, 1 কেজি দিলে ভাই গুনা খুব কষ্ট, অল্পটি দিলাম তুমি গুনতে পারবে।
এক ছটা চাল দিলাম গুনতে পারবে, কোনো সমস্যা নেই, হয়তো একটু কষ্ট হবে, বাট তুমি যখন 1 কেজি 5 কেজি গোনা শুরু করবে তখন দেখবে যে জীবনটা দফা রফা, গুনতে গুনতে জীবন শেষ। সুতরাং আমি তোমাকে বলবো যে ভাই এটা গোনা যায়, কিন্তু গোনা গেলেও খুব কষ্ট হয়। ধরো তুমি চিনির দানা গুনবে, ভাই গোনা যাবে। তুমি লবণের একটা করে দানা গুনবে, হয়তো বা খালি চোখে গোনা কষ্টকর, একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে নিলে ইয়েস গোনা শুরু করলে আস্তে আস্তে ভাই গোনা যাবে, কিন্তু কষ্ট হয়, খুব কষ্ট হয়। তার কারণ জিনিসটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে তৈরি হয়। আশা করি বুঝতেই পারছো। আমাদের দ্বিতীয় কনসেপ্টটা হলো এখানে গোনা গেলেও যদি খুব কষ্ট হয়, অল্প পরিমাণে হয়তো অল্প কষ্ট, বেশি পরিমাণ গুনতে গেলে বেশি কষ্ট, তখন আমি বলবো এটি একটি আনকাউন্টেবল নাউন। আশা করি দ্বিতীয় পয়েন্টটাও তুমি ধরতে পেরেছো। 3 নাম্বারটা হলো যে সকল বস্তু বাজারে বিভিন্ন আকার আকৃতিতে পাওয়া যায়, বিভিন্ন আকার আকৃতিতে পাওয়া যায়, যে সকল বস্তু বাজারে বিভিন্ন আকার আকৃতিতে পাওয়া যায়। তবে মনে রাখবা এই যে আকার আকৃতির কথা বললাম, এই আকার আকৃতিটা হলো মানব সৃষ্ট, মানে মানুষ এটা তৈরি করেছে, এরকম আকার আকৃতি দিয়েছে। সো এই হচ্ছে আমাদের 3 নম্বর কনসেপ্টটা। আনকাউন্টেবল নাউন কাকে বলবো? যে সকল নাউনগুলো আমরা বাজারে কিনতে পাচ্ছি, বাজারে পাইতেছি, তবে এটা বিভিন্ন আকার বা আকৃতির হচ্ছে। এই আকার বা আকৃতি কে দিয়েছে? এই আকার বা আকৃতি কিন্তু উপরওয়ালা দেয় নাই ভাইয়া, এটা মানুষ দিয়েছে। মানুষ বিভিন্ন আকার দিয়েছে, মানুষ বিভিন্ন আকৃতি দিয়েছে। কেন? হয়তোবা খাওয়ার সুবিধার্থে, হয়তোবা ব্যবহারের সুবিধার্থে, অথবা হয়তোবা প্রচার বা বিক্রয়ের সুবিধার্থে। এই যে এই সমস্ত কারণে আমরা বিভিন্ন আকার আকৃতি পেয়েছি যেটা মানুষ তৈরি করেছে, তখন আমরা বলবো এই নাউনটি হলো আনকাউন্টেবল নাউন। যেমন আমরা যেটা বলতে চাই, এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া সাবান, সাবান মানে সোপ কোন ধরনের নাউন? তোমাকে যখনই আমি সোপের কথা বলবো তোমার মাথায় এই রকমের একটা জিনিসের ছবি আসবে, এরকমের একটা ছবি। দেখো এরকম একটা জিনিস আমরা বাজারে কিনতে পাই, অনেকটা এরকম ডিজাইন করা থাকে এবং এইখানটায় এইভাবে লেখা থাকে। সো আমার মনে হয় বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের একটি সাবান। তাহলে তুমি তোমাকে যদি বলি ভাই সোপ কি ধরনের নাউন, তুমি বলে ফেলবে সোপ হলো কাউন্টেবল নাউন। তার কারণ দোকানে যে বলে যে ভাই ও দোকানদার ভাই 2টা সাবান চাই, তখন সে 2টা সাবান দেয়, 2টা লাক্স দেয়। আবার দেখো এইরকম গোল আকারেরও কিন্তু বলের মতন দেখতে একটি সাবান পাওয়া যায়, আলমের 1 নাম্বার পচা সাবান, কাপড় কাচার সাবান, এরকম গোল। আবার তুমি দেখবা যে সাবান আবার এই রকমের ডিম্বাকৃতিরও হয়ে থাকে, ডাব অথবা কস্কো সাবান। আবার লাইফ বয় কিনতে গেলে সে আবার এরকম চারকোনা টাইপেরই হয়। তাহলে এই যে সোপ জিনিসটা কখনো এরকম, কখনো এরকম, কখনো ওরকম, কখনো ওরকম। আবার কখনো দেখো এরকম বোতলের মধ্যে ভরে তারা তোমাকে নাম দিয়ে দিচ্ছে, এটার নাম হলো হ্যান্ড ওয়াশ, ওটাও কিন্তু সাবান ভাই, সোপ। সুতরাং দেখো একই সোপ বিভিন্ন আকার আকৃতিতে পাওয়া যাচ্ছে, হয়তোবা ব্যবহারের সুবিধার্থে এইখানে। তাহলে সোপ শব্দটি কিভাবে কাউন্টেবল নাউন হবে? সোপ হলো একটি আনকাউন্টেবল নাউন। লক্ষ্য করো তুমি যে মাথায় ডলতেছো যে জিনিসটা, তার নাম হলো শ্যাম্পু, উহাও কিন্তু এক ধরনের সাবান। সো আশা করি বুঝতেই পারছো সাবান বা সোপ কিন্তু বিভিন্ন আকার আকৃতিতে বাজারে পাওয়া যাচ্ছে। সুতরাং সোপ শব্দটি আনকাউন্টেবল নাউন হচ্ছে। যেটা বলছিলাম একটু সেটা বলি, যারা এখানে ডি ইউনিট বা বিজ্ঞান বিভাগের বা মেডিকেল পরীক্ষার্থী যারা আছে, তোমরা হয়তো আমার কথাটা বুঝতে পারবে, তবে মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্টরা হয়তো আমার কথাটা একটু কম বুঝবে এখন যে কথাটা বলছি। লক্ষ্য করো বিজ্ঞান মানে সায়েন্স বলতেছে সাবান কাকে বলে। সাবান হলো সোডিয়াম এবং পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ অথবা স্টিয়ারেট লবণ। সো এই যে লবণ জিনিসটা হলো সাবান, সেটাকেই ব্যবহারের সুবিধার্থে কখনো আমরা এরকম একসাথে করে এরকম আকৃতি দিয়েছি, বাট সাবান কিন্তু মূলত হলো সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। আশা করি তুমি বুঝতেই পারতেছো লবণ তো ভাই আনকাউন্টেবল, তাহলে সাবান কিভাবে কাউন্টেবল হবে? সাবান অবশ্যই কাউন্টেবল না, বিকজ সাবান মানে হলো লবণ। মনে করো তোমাকে যদি আমি আরেকটা কথা বলি, ধরো ব্রেড, তোমাকে বললাম হচ্ছে ব্রেড, তাহলে ব্রেড মানে কি ভাই? ব্রেড মানে হলো পাউরুটি। এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এবার একটু চিন্তা করো এই পাউরুটি জিনিসটা বাজারে কত ভাবে পাওয়া যায়। 4 কোণের পাউরুটি লেখা আছে, এটার নাম মিল্ক ব্রেড, এরকম 4 কোণে একটা স্তম্ভের মতো। অথবা ব্রেডটাকে কখনো এরকম আটের মতো আকৃতি দিয়েছে,
কখনো আবার এরকম তিন কোণের চাকরিতে দিয়েছে, দিয়ে ভিতরে কাইটটা ভিতরে বাটার ঢুকাই দিয়েছে, দিয়ে নাম দিয়েছে, উহার নাম হলো বাটার বোন। ভাইয়া আসলে তো ওটাও একটা ব্রেড। আবার কখনো এরকম গোল বলের মতন বলছে এটার নাম হলো শুধু বোন, এটা হলো বোন, এটা হলো বাটার বোন, আর ওই চার কোণাটা হলো ব্রেড। ভাই ব্রেড মানে পাউরুটি, খেয়াল করে দেখো সবই কিন্তু পাউরুটি, আকার আকৃতির ভিন্ন হয়েছে এবং নামটি ভিন্ন দিয়েছে। খাওয়ার সুবিধার্থে হতেই পারে, বেচার সুবিধার্থে হতেই পারে, অথবা আমি বলবো হচ্ছে এটা তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যাতে একই জিনিস বিভিন্ন ভাবে জনগণের কাছে দেওয়া যায়। নাও বাবা খাও, লাড্ডু খাও। আশা করি কথাটা বোঝাতে পারছি। এখন দেখো আমি যদি বলি যেহেতু ব্রেড বাজারে বিভিন্ন আকার এবং আকৃতিতে পাওয়া যাচ্ছে, তাহলে ব্রেড শব্দটি অবশ্যই কি হচ্ছে, ব্রেড শব্দটি অবশ্যই আনকাউন্টেবল নাউন হচ্ছে। আবার এই জিনিসটাকে আমি যদি বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করতে চাই, তোমরা অনেকেই হয়তো শুনেছো, অনেকে হয়তো পড়েছো যে পাউরুটি কিভাবে তৈরি হয়। দেখো আটা বা ময়দা, এটার ভিতরে ইস্ট নামের একটি ছত্রাক যদি আমি দিয়ে দেই, তাহলে এই ইস্ট খাঁটি বাঙালি, সাচ্চা বাঙালি ইস্ট। কিরকম? বাঙালি কিন্তু কোনো কাজ না পারলেও ভাই একটা কাজ খুব ভালো পারে, দ্যাট ইজ বংশ বিস্তার। সুতরাং তখন সে কি করে, এই ইস্ট ওই আটা বা ময়দার ভিতরে বৈশা সুন্দর একটি পরিবেশ দেওয়া হয়, মনে করে ভালো একটা তাপমাত্রা দেওয়া হলো, খুব আরাম পায়। আরাম পায় সে কি করে, বংশবৃদ্ধি শুরু করে। আটার ভিতরে ময়দার ভিতরে প্রচুর পরিমাণে ইস্ট হওয়া শুরু করে, প্রচুর মুহূর্তের মধ্যে অনেক লাখ লাখ কোটি কোটি হয়ে যায়। হওয়ার ফলে কি হয়, এই ইস্টগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং এরা যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটা হলো ফার্মেন্টেশন বা গাদন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় যে তখন আটাটা তখন ফুলা শুরু করে, ধরে রাখতে পারে না, এবং এই গ্যাসগুলো ছিদ্র করে করে বের হয়ে যায়। তুমি এই পাউরুটি ভাঙলে ভিতরে যে ছিদ্র ছিদ্র দেখো, আসলে মূলত ওইটা সেই কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসার চিহ্ন। আশা করি বুঝতেই পারছো। সুতরাং আসলে পাউরুটি কিছুই না ভাই, পাউরুটি হলো ফার্মেন্টেড ময়দা বা ফার্মেন্টেড আটা, অথবা আমরা বলতে পারি গাজন প্রক্রিয়ায় পাওয়া আটা। বাংলা হচ্ছে পচা পচা আটা। তুমি একটুকু আটা ফেলে রেখে দাও দেয়ালের কোনায়, ঘরের কোনায়, কয়েকদিন পরে ওই ওই টুকরাটাকে ভাঙো, ভাঙার পরে ভিতরে দেখবা অনেকটা আমরা যে পাউরুটি খাই দেখতে ভিতরটা ওরকমই অনেকটা। তবে এটা খেলে তোমার পেট খারাপ হবে, তার কারণ এখানে যে সফটওয়্যারটি বাসা বেঁধেছে, এই সফটওয়্যারটা খেলে পেটে গেলে তোমার পেট খারাপ করবে। বাট ইস্ট নামের সফটওয়্যারটা আমাদের পেটে সেরকম সমস্যা করে না, তবে এটাও কিন্তু অনেক সময় আমাদের কি বলে এটাকে, আমাদের পেটের সমস্যা অনেকের করতে পারে। যাই হোক, ওকে, তাহলে আমরা তিন নম্বরটা শিখে ফেলেছি। এবার আমরা চলে যাবো হচ্ছে 4 নম্বরে। তো আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরটা কোন সাধারণ নাম, কোন সাধারণ নাম, সাধারণ নাম যার সদস্যরা বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট, বিভিন্ন আকার ও আকৃতি বিশিষ্ট, আকার এবং আকৃতি বিশিষ্ট। যথারীতি এই আকার আকৃতি হলো মানব সৃষ্ট। AKMH আজমি, ভাইয়া তোমারে একখানা গুতা মারমু, কিন্তু জায়গা মতন মারমু। কোথায় মারমু এটা বলা যাচ্ছে না, কারণ সব কথা তো বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। জায়গা মতন গুতা মারমু। এই ভাই বোতল কি গুণা যায় না দেখা? তুমি দেখে যে জিনিসটা গুনতে পারছো, হয়তো কেন গবেষণায় ঢুকছো ভাই। এটা কিন্তু সায়েন্স না, তোমাদের অনেক আগেই বলেছে। তুমি যদি ওইভাবে ব্যাখ্যা করা শুরু করো সায়েন্সের মতো করে, তাহলে তুমি দেখবে যে এখানে বেশ কিছু জায়গায় তোমার কনফিউশন তৈরি হয়ে যাবে। ওইভাবে ব্যাখ্যায় কেন যাচ্ছ? তুমি একটা জিনিস দেখে গুনে ফেলেছো, এসো কাউন্টেবল বলে দিই। তার ভিতরে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোকে এইভাবে চিন্তা করো। কেন ব্যতিক্রম হচ্ছে? তার কারণ হচ্ছে সে এই যে আনকাউন্টেবলের সংজ্ঞাগুলোর ভিতরে পড়ে গেছে। এখন বোতল কোন নাউন তুমি জিজ্ঞেস করলে, কাউন্টেবল থেকে আনকাউন্টেবল। এখন তো আমি যদি বলি ভাই এগ কোন নাউন, এগ কিন্তু ভাই আনকাউন্টেবল নাউন। কেন? তার কারণ এই যে কবুতরের এগ এই ছোট্ট হয়, তারপর মুরগির এগ, দেশি মুরগি একটু বড় হয়, ব্রয়লার কক মুরগির ডিম পারে আর কি, সরি লেয়ার মুরগি এগুলো একটু বড় হয়, ঈগল পাখির ডিম এত বড় হয়। সুতরাং এটা হলো আনকাউন্টেবল নাউন। ভাই ঠিক আছে না কথাটা? আর কেউ কোনো কথা বলে না ভাই, এরা পাগল নাকি ভাই? ভাই আমি যেগুলো দিয়ে আছে, আচ্ছা ঠিক আছে, অনেকের প্রশ্ন করে ক্লাসে হৃদয় নষ্ট করে দিতে পুলিশ স্টুডেন্টের ভাবা খুব বড়। আচ্ছা ঠিক আছে, আমার পড়াশোনা ফিরে আসে। এই রুলটা দেখো, আমি তোমাদেরকে বলি ভাই, আমি তোমাদের প্রথম ক্লাসে একবার বলেছিলাম যে ইংরেজির সাথে এভাবে সায়েন্সের কোনো সাবজেক্টকে কম্পেয়ার করা যাবে না। KMH আসবে, প্রবাবলি তুমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝতে পেরেছি। সুতরাং তোমার ক্ষেত্রে এরকম প্রশ্ন আসবে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, বিকজ বিজ্ঞানের একজন ছাত্রের বা বিজ্ঞানের একজন আদর্শ ছাত্রের আসলে বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত। এটা কেন এমন হলো, এই কেন উত্তর খুঁজতে যেয়ে কিন্তু বিশ্বের বড় বড় বিজ্ঞানী আসলে
বিজ্ঞান হিসেবে পরিচিতি পেয়েছে। এটা অবশ্যই একটা সায়েন্স স্টুডেন্ট খুব ভালো বৈশিষ্ট্য। বাট ইংরেজিতে এই জিনিসটা চলে না। তোমাকে আমি অনেক আগেই বললাম যে এই জিনিসটা আসলে ইংরেজির ক্ষেত্রে চলবে না, কারণ ইংরেজির ক্ষেত্রে রুলটি আসলে এক এক জায়গায় খাটে, এক এক জায়গায় খাটে না। এবং কেন খাটছে কেন খাটছে না এর কোনো ব্যাখ্যা নেই, বিকজ এটি ভাষা, এটা কিন্তু বিজ্ঞান না। তো সেই জন্য তোমাকে বিষয়টা ওইভাবে চিন্তা করতে হবে, কোনো প্রবলেম নেই। মনে প্রশ্ন আসলে করে ফেলবা, আমি উত্তর দেওয়া হলে দিব, আর না দেওয়া হলে তোমাকে একখানে গুতা মারবো, অনলাইন গুতা এটা, মানে এটা অরিজিনাল গুতা না, এটা ভার্চুয়াল গুতা। ফিল করবো হ্যাঁ গুতা একখানে লেগেছে, বাট এখান থেকে তো ওখানে যাওয়া সম্ভব না ভাই, তাই না? সেই জন্য ওকে, আনকাউন্টেবল নাউন গুলো কাউন্টেবলের মতো মনে হয় বলে ভাইয়া এক্সাম্পল দিয়ে বুঝায়া দিতেন মনে রাখার সুবিধাটা। আচ্ছা ঠিক আছে, আমি তো বলি আনকাউন্টেবল নাউন গুলো অনেক ক্ষেত্রে কাউন্টেবলের মতন মনে হতে পারে, কিন্তু আমরা যে কারণে মনে করছি সেটাও একটু বলে রাখি। আমরা মনে করতেছি আসলে বাংলা ভাষার প্রেক্ষাপটে, অর্থাৎ বাংলা ভাষায় কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। সুতরাং আমরা বাঙালি, আমার কাছে মনে হচ্ছে ইহা কাউন্টেবল, গণনা করা যাচ্ছে তাই কাউন্টেবল। আমি আগেই বলেছিলাম গণনা করা গেলেই যে কাউন্টেবল হবে বিষয়টা এমন না, বরং যেটা সহজেই গণনা করা যাবে সেটা হলো কাউন্টেবল। বাংলা ভাষায় যেহেতু গণনযোগ্য বিশেষ্য এবং গণন অযোগ্য বিশেষ্য বলে কোনো কিছু নাই, আর আমরা যেহেতু বাঙালি সেই কারণে অনেক আনকাউন্টেবল নাউনকেই আমার কাছে কাউন্টেবল মনে হতেই পারে, বিকজ আমার ভাষা কিন্তু গণনযোগ্য অগণনযোগ্য কোনো ক্লাসিফাই করে নাই। সেই কারণে আমরা আসলে বিষয়টিকে গোলমালে করে ফেলবো, এটাই স্বাভাবিক। আশা করি কথাটা বুঝতে পারছো। ওকে, এখন এটা বলি তো, দেখো কোন সাধারণ নাম, আমি একটা নাম বলবো, এই একটা নাম দিয়ে একটা জিনিস হতে পারে, দুইটা জিনিস হতে পারে, আবার সবগুলোকে বলা হতে পারে। এই একটা নাম দিয়ে সবার জন্যই প্রযোজ্য। মনে করো আমি যদি বলি আমার ঘরে ফার্নিচার আছে, এই ফার্নিচার মানে কি? এটা একটা জিনিস শুধু বেড হতে পারে, আবার একটা জিনিস শুধু আলমিরা হতে পারে, আবার বেড আলমিরা দুটাই হতে পারে। দেখো ফার্নিচার মানে আসলে কয়টা, এবং ফার্নিচারের সদস্য যেগুলো সেগুলোর আকার আকৃতি এটা কিন্তু ভিন্ন। আমরা কিন্তু বলতে পারি না আসলে ফার্নিচার বলতে কোনটাকে বোঝাচ্ছে। শুধু একটা বেড বলতে কি ফার্নিচারকে বোঝায়? হ্যাঁ, বেড একটা ফার্নিচার। কিন্তু যদি বলি আমার বাসায় ফার্নিচার আছে, এটার মানে কিন্তু শুধু বেড এটা না, বেডও হতে পারে, সাথে আলমিরা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, এগুলো সবই থাকতে পারে। সুতরাং এই যে সবকিছু জিনিসের একটি সাধারণ নাম দিয়ে দিলাম ফার্নিচার, যার উপাদানগুলো কিন্তু আকার এবং আকৃতিতে ভিন্ন, যে আকার আকৃতি মানব সৃষ্ট, এবং আমরা সেই সাধারণ নামটা যেটা ফার্নিচার, এটাকে আমরা বলতেছি হলো একটি আনকাউন্টেবল নাউন। আচ্ছা দেখি টাইম ভাইয়া, আচ্ছা গোলাম হোসেন টাইমের কথা বলেছো, টাইম, আচ্ছা ঠিক আছে। মারিয়া জামান হাসি দিয়েছে, আচ্ছা ওকে, একটু বলি ভাই টাইম শব্দটা কি হবে, ওয়ার্ক শব্দটা কি হবে, জব শব্দটা কি হবে, এই যে ব্যতিক্রম যেগুলো, অর্থাৎ এরা কখনো কাউন্টেবল হয় কখনো আনকাউন্টেবল হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের নিয়মগুলো বুঝে ফেলার পরে তোমাকে সেখানে এরপরে সেখানে যাব। তার কারণ তুমি যখন কাউন্টেবল আনকাউন্টেবলের নিয়মগুলো জেনে ফেলবা, তখন তোমাকে আমি বলবো দেখো এই শব্দটা কিন্তু যদি বাক্যে এমন অর্থ দেয় তাহলে সে কাউন্টেবল হয়, এমন অর্থ দিলে সেটা আনকাউন্টেবল হয়। এখন তুমি কাউন্টেবল আনকাউন্টেবলের রুল না জানলে ওইখানে যাওয়া যাচ্ছে না। সেই জন্য এই টাইম শব্দটা নিয়ে আমি কোনো কথা বলছি না। গোলাম মুস্তফা, আপনি আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। সো এখন যেটা বলছিলাম সেটা হলো এখানে যে সাধারণ নাম, তাহলে ফার্নিচার একটা কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। এখন তোমাকে যদি বলি ভাইয়া বলো তো যে আমরা যে গহনা পরি, জুয়েলারি, এটা কোন ধরনের নাউন? তুমি কিন্তু বুঝতে পারছো জুয়েলারি কোন ধরনের নাউন হবে। তার কারণ গহনা কিন্তু শুধু একটা ইয়ার রিং হতে পারে, অথবা একটা নেকলেস হতে পারে, অথবা একটা ব্রেসলেট হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আবার আমি গহনা পরিধান করি বললে আমি সবকিছুই পরি, এটাও হতে পারে। সো তুমি যখন গহনা বা জুয়েলারি শব্দটা বলছো, এটা কি শুধু ইয়ার রিং অথবা নোজপিন, নাকি আসলে অনেক কিছু? কোনোটাই বলতে পারে না, বরং বিভিন্ন আকার আকৃতির জিনিসগুলোকে একসাথে আমরা গহনা বলে প্রকাশ করতে পারি। সো সেই জন্য জুয়েলারি শব্দটি একটি আনকাউন্টেবল নাউন হবে। আমার মনে হয় তোমরা কথাটি ধরতে পেরেছো এবং বুঝতে পেরেছো। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ক্ষেত্রে আমাদের ফার্নিচার শব্দটি আনকাউন্টেবল নাউন, জুয়েলারি শব্দটি আনকাউন্টেবল নাউন, এরকম আরো আনকাউন্টেবল নাউন আছে। লাগেজ একটা আনকাউন্টেবল নাউন, কারণ লাগেজ বলতে তোমার একখানা ব্যাগ হতে পারে যেটা তুমি পিঠে নিয়ে চলছো, অথবা লাগেজ বলতে তোমার দুইটা ব্যাগ হতে পারে, একটা পিঠে নিয়েছো একটা হাতে নিয়েছো, অথবা লাগেজ বলতে 4-5টা পুটলা পুটলি সব একসাথে হতে পারে। সো লাগেজ মানে কি বলা যাচ্ছে না, বরং লাগেজ হচ্ছে তুমি যখন পরিবহনে বেরোচ্ছ, কোনো জায়গায় কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, ট্রাভেলে যাচ্ছ, তখন তুমি তোমার সাথে যে ব্যাগেজ দিচ্ছ, দ্যাট ইজ লাগেজ বলে ঘোষণা করা হয়। আশা করি কথাটা বুঝতে পারছো। ভাই শীত কবে দেন? এই সৃষ্টি বণিক, এখন থেকে তুমি কমপক্ষে আমি যতটুকু জানি প্রায় 3 বা 4 বার একই প্রশ্ন করবে, শীত কবে দিবেন, শীত কবে দিবেন, শীত কবে দিবেন। ভাই শীত যখনই দিই না কেন তুমি এটাকে তেলের উপরে ভাজিয়ে সুন্দর করে রান্না করে খেয়ে ফেলবা, কাজ হয়ে যাবে। আশা করি ঠিক আছে না?
চিন্তা করতে যাবে আমি এতবার প্রশ্ন করলাম ভাই কেন উত্তর দিচ্ছে না, তার কারণ আজকের ক্লাসের শেষে আমি এই কথাগুলো এমনিই বলতাম। সো তোমাকে একটু ওয়েট করা দরকার ছিল যে ভাই আসলে উত্তর দিচ্ছে না, নিশ্চয়ই সে দেখছে। আমি কিন্তু কারোর কমেন্টই না দেখে যাই না, কারোর প্রশ্ন না দেখে যাই না। তাহলে তোমার প্রশ্নটা কেন উত্তর দিচ্ছে না? বিকজ এই উত্তরটা আমি এমনি ক্লাসের শেষে দিব, যে কবে থেকে শীট পাওয়া যাবে, কিভাবে তুমি নিয়ে যাবে সবকিছু। আর সৃষ্টি বলি আগে উত্তরটি পেয়েছো, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম। তাহলে কাউন্টেবল নাউনের সংজ্ঞা হলো, কাউন্টেবল নাউনকে সহজেই গণনা করা যায়। আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা হলো নাম্বার 1, গণনা করা যায় না কারণ এটা তরল অথবা গ্যাসীয় অথবা এটা বিমূর্ত ধারণা। নাম্বার 2, গণনা করা গেলেও কষ্ট হয়, তার কারণ এটা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের তৈরি। নাম্বার 3, বাজারে যেগুলো বিভিন্ন আকার এবং আকৃতিতে পাওয়া যায়, হয়তোবা এটা খাওয়ার সুবিধার্থে, অথবা এটা ব্যবহার করার সুবিধার্থে, অথবা এটা হচ্ছে বিক্রয় করার স্বার্থে। সো এইভাবে আমরা সেই জিনিসগুলোকে বলবো আনকাউন্টেবল নাউন। এন্ড লাস্ট ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন হচ্ছে একটা সাধারণ নাম যার ভিতরে সদস্য একজন হতে পারে, একের বেশিও হতে পারে, প্রবলেম নাই, কিন্তু আমরা তাদের আকার আকৃতি ভিন্ন পাচ্ছি। অর্থাৎ ফার্নিচার বলতে একটা জিনিস হতে পারে, ফার্নিচার বলতে দুইটা জিনিস হতে পারে, আমি জানি না। আমি যদি বলি আমি গহনা করি, কয়টা গহনা কি কি আছে আমি জানি না, তবে এর ভিতরে যারা যারা থাকতে পারে তারা সবাই আকার আকৃতিতে ভিন্ন। যদি বলি আমার বাড়িতে ফার্নিচার আছে, তাহলে আসলে কয়টা জিনিস কি কি আছে জানি না, তবে যেটাই হোক না কেন এরা সবাই আকার আকৃতিতে ভিন্ন। সো সেই ক্ষেত্রে ফার্নিচারের সংখ্যা কখনো আমরা আসলে ফিক্সড করে বলতে পারি না যে ফার্নিচার কয়টা আছে। একইভাবে গহনার বিষয়টা বলতে পারি না, কারণ গহনা বলতে আমি যদি দুইটা জিনিস করি, জাস্ট হাতে আংটি পরলাম আর হাতে কানে দুল পরলাম, আমি কিন্তু বলতেই পারি যে আমি গহনা পরিধান করি, দুটো জিনিস করেছি। আবার আমি এইভাবে সাজুগুজু করলাম, বিয়ের সাজে সাজুগুজু, ধরো মাথায় এই সেই লাগাই দিলাম, তাও তখনও কিন্তু মানুষ বলবে আমি গহনা করেছি। আসলে দেখো সংখ্যার বিষয়ে কম বেশি গহনা শব্দটি প্রকাশ করতে পারে না, সেজন্য আমরা বলবো জুয়েলারি শব্দটি আনকাউন্টেবল নাউন। ওকে মোহাম্মদ হৃদয় ভাইয়া, আপনি তো বলেছেন ফার্নিচার আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন নির্দিষ্ট করে বলবে বেড তো কাউন্টেবল নাউন ভাইয়া, অবশ্যই বেড কাউন্টেবল নাউন। ফার্নিচারের সদস্যগুলো কাউন্টেবল নাউন। ইয়েস, এমআর সাইন তুমি উত্তরটি দিয়ে দিয়েছো, ধন্যবাদ। ওকে মোহাম্মদ হৃদয়, অপ্রয়োজনীয় কথা না বলাই উচিত ভাই। তারপরেও আমি আসলে সকলের কথা পড়ার চেষ্টা করি, তার কারণ তোমরা যখন ক্লাসে থাকতে তখন একখানা ঘুষা আসলে সরাসরি মেরে দিয়ে আসতাম উল্টাপাল্টা প্রশ্ন করলে। এখন তো তুমি ক্লাসে নাই, আর দূরের থেকে যখন তোমার প্রশ্নের উত্তর করবো না, অনেক সময় এমন একটা প্রশ্ন করে ফেলবা কিন্তু আমি তো দেখলাম না, তখন দেখা যাবে তুমি দূরে বসে মনে করো যে বেটাকে একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নটা উত্তরই পারে না, ভাই মনে হয় আসলে জানেই না। কারণ স্টুডেন্টের ধারণা হলো এরকম যে আমরা যারা পড়াই, তোমরা যতটুকু জানো আমরা অতটুকু জেনেই আসলে পড়াতে এসেছি। বিষয়টা কিন্তু এই রকমের না। ভাইয়া সোহেল ভাইয়া কিন্তু 17 বছর ধরে ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ করাতে, তাহলে চিন্তা করে দেখো ভাই 17 বছর আগে তোমার জায়গাটা কোথায় ছিল, তাহলে বুঝতে পারবা যে ভাই এতগুলো বছর ধরে আমি পড়াইতেছি, তাহলে তোমার সাথে আমার জ্ঞান তো অবশ্যই কম থাকার কথা না, তাই না? তো সেই জন্য বিষয়টা চিন্তা করা দরকার। তারপর স্টুডেন্টের একটা স্টুডেন্ট ক্যারেক্টার, তোমার না। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি এটাই চিন্তা করতাম যে আমি একটা প্রশ্ন করলাম, স্যার উত্তর দিল না, হয় সে জানে না এখন, অথবা সে আমি উত্তর দিতে চাচ্ছে না, আমি এটা ধরে নিতাম আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমার মাথায় ঘুরতে দেয় আসলে স্যার মনে জানেই না, আমি প্রশ্ন করছি একখান, স্যার উত্তর করতে পারে না, বিরাট একটা গর্বের বিষয়। তো এরকম একটা বিষয় হিসেবে মনে করে আর কি। ওকে, আমরা এবার রুল নাম্বার 1 এ চলে আসবো। কাউন্টেবল নাউন রুল নাম্বার 1, খাতা নিয়ে হেডলাইন দিবা, কাউন্টেবল নাউন রুল নাম্বার 1। একইভাবে আমরা আনকাউন্টেবল নাউনেরও রুল নাম্বার 1 লিখবো, একসাথে দুটোই লিখবো, তাহলে বোঝার সুবিধা হবে। আমরা বলবো প্রথমে কাউন্টেবল নাউনকে, আমি লিখি কাউন্ট নাউন, কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়। ব্র্যাকেটে লিখে রাখবো নাম্বার পরিবর্তনের নিয়ম অনুযায়ী, নাম্বার পরিবর্তনের নিয়ম অনুসারে। যেটা বলছিলাম দেখো, কাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারি, কাউন্টেবল নাউনগুলোকে আমরা কি করতে পারি, প্লুরাল করতে পারি। তবে কিভাবে? এই যে ছোটকালে আমাদের নাম্বার পরিবর্তনের নিয়ম পড়েছিলাম, কখনো এস দিয়ে প্লুরাল করা হয়, কখনো ইএস দিয়ে করা হয়, কখনো আইইএস দিয়ে করা হয়, কখনো ভিইএস দিয়ে করা হয়। এই যে বিভিন্ন ভাবে প্লুরাল করার যে বিষয়টা আমরা শিখেছিলাম নাম্বার পরিবর্তনের ভিতরে, ওইভাবে পরিবর্তন করা যায় কাকে? ওইভাবে পরিবর্তন করা যায় কাউন্টেবল নাউনকে। আনকাউন্টেবল নাউনকে আমরা বলবো প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। এখন বলো তো ভাই প্লুরাল করা যায় না মানে কি?
প্লুরাল করা যায় না মানে এই যে নাম্বার পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসারে সেই নিয়ম অনুযায়ী তুমি আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারবে না। যেমন আমি যদি এখানে বলি ধরো বুক, বুক শব্দটি একটি কাউন্টেবল নাউন, কারণ তুমি তাকে খুব সহজেই গুনে ফেলেছো। এবার দেখো বুকের সাথে বহুবচন করলে কি হয়, বুকস হয়, তুমি এস যোগ করে বহুবচন করলে। আবার যখন আমি তোমাকে বলবো ওয়াইফ, এটাকে যখন তুমি প্লুরাল করবে তখন কি হবে, ওয়াইফস হবে। অর্থাৎ এখন আবার ভিইএস হলো, এই যে কখনো এস কখনো ইএস কখনো আইইএস কখনো ভিইএস, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু মূলত নাম্বার পরিবর্তনের নিয়ম মেনে হচ্ছে। এই ঘটনাটা ঘটে কার, কাউন্টেবল নাউনে। কিন্তু আনকাউন্টেবল নাউন, ধরো একটা আনকাউন্টেবল নাউন হলো এয়ার, তুমি এটাকে বহুবচন করে এইভাবে এস যোগ করে ইয়ার্স অথবা ইএস যোগ করে ইয়াস এমন কোনো কিছু করতে পারবে না। এই ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। আশা করি কথাটা বুঝতেই পারতেছো। সো আনকাউন্টেবল নাউনকে আমরা নাম্বার পরিবর্তনের নিয়ম অনুযায়ী প্লুরাল করতে পারি না। এখানে একটা কথা বলে রাখি, আনকাউন্টেবল নাউনকেও কিন্তু আমরা এভাবে প্লুরাল করে লিখতে পারি, এভাবে না, তার একটা বিশেষ সিস্টেম আছে, নট এইভাবে, নট নাম্বার পরিবর্তনের নিয়ম মেনে। অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল অর্থে আমরা লিখতে পারি। কিভাবে লিখবো এটা পরে আমরা কোন একটা ক্লাসে শিখবো, আজকে না। তবে তুমি এতটুকু জেনে রাখো যে আনকাউন্টেবল নাউনকে নাম্বার পরিবর্তনের নিয়ম দিয়ে প্লুরাল করার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতেই পারতেছো। আমি আবারও বলছি, কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, অর্থাৎ তুমি কাউন্টেবল নাউনকে কি করতে পারবে, প্লুরাল করতে পারবে। কিভাবে, নাম্বার পরিবর্তনের নিয়ম অনুসারে। ওই যে ছোটকালে আমরা নাম্বার পরিবর্তনের কিছু নিয়ম শিখেছিলাম, আশা করি মনে আছে। সেই নিয়মে কখনো ছিল যে এখানে এস যোগ হয়, এখানে ইএস যোগ হয়, এখানে ভিইএস যোগ হয়। এই যে নাম্বার পরিবর্তনের যে নিয়মটা আমরা শিখেছি, সেই নিয়ম দিয়ে সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়া যায় তাদেরকে, কাউন্টেবল নাউনগুলোকে। কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে এইভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে নেওয়া যায় না। আনকাউন্টেবল নাউনকে বহুবচনের মতো করে লেখার একটা সিস্টেম আছে, বাট সেটা এভাবে না, অর্থাৎ এস বা ইএস বা আইএস বা ভিএস যোগ করে না। সেই সিস্টেমটা আমরা পরে শিখবো, আমি বলেই দিয়েছি, আপাতত এইভাবে সম্ভব না। ওকে, তাহলে এখন আমি যদি এই জায়গাটা একটু আলোচনা করি, দেখো এখানে তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেহেতু কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে কাউন্টেবল নাউনের চেহারা হলো দুইটা। একটা চেহারার নাম হলো সিঙ্গুলার চেহারা, আরেকটা চেহারার নাম হলো প্লুরাল চেহারা। তাহলে কাউন্টেবল নাউনের কয়টা চেহারা, কাউন্টেবল নাউনের দুইটা চেহারা। অর্থাৎ তুমি যখন পরীক্ষার কোনো প্রশ্নে কাউন্টেবল নাউনকে পাচ্ছ, তখন তুমি দুই রকমের দেখতে পাবে, হয় সেটা সিঙ্গুলার ফর্মে থাকবে, না হয় সেটা প্লুরাল ফর্মে থাকবে। কিন্তু এপাশে এসে দেখো আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যাচ্ছে না, তার মানে আনকাউন্টেবল নাউনের চেহারা হলো একটা, সেটা হলো সিঙ্গুলার। তাহলে পরীক্ষায় আমি ভেজালে পড়ব, পরীক্ষায় আমি বিপদে পড়ব কোন চেহারা দেখলে, সিঙ্গুলার চেহারা দেখলে। তার কারণ সিঙ্গুলার চেহারা কাউন্টেবলেরও হয়, সিঙ্গুলার চেহারা কিন্তু আনকাউন্টেবলেরও হয়। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যদি কোনো নাউন সিঙ্গুলার ফর্মে লেখা থাকে, তখন কিন্তু তোমার আমার মনে কনফিউশন তৈরি হবে, ইহা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তার কারণ সিঙ্গুলারটা কিন্তু কাউন্টেবলেরও হয়, সিঙ্গুলারটা কিন্তু আনকাউন্টেবলেরও হয়। অর্থাৎ তোমাকে তখন কনফিউশনে ভুগতে হবে। কিন্তু যদি তুমি প্লুরাল দেখো, কখনো প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে, বহুবচন, প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে, প্লুরাল ফর্ম দেওয়া আছে, এখানে কি কোনো কনফিউশন তৈরি হবে, হবে না। তার কারণ এই বহুবচনের চেহারা শুধুমাত্র কাউন্টেবল নাউনেরই থাকে। তাই আমরা এই রুল থেকে একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে প্রশ্নে প্রশ্নে যাহা প্লুরাল, প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন। প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন তোমাকে প্রশ্নটা তৈরি করা হলো, সেই সেন্টেন্সের ভিতরে দেওয়া আছে বহুবচন ফর্মে, প্লুরাল ফর্মে, ওটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এই গবেষণায় যাব না, ঘোষণা করে ফেলবো উহা কি কাউন্টেবল নাউন। তার কারণ প্লুরাল চেহারা শুধুমাত্র কাউন্টেবল নাউনেরই হতে পারে, আর কারোর হতে পারে না। যে আমরা রুল নম্বর 1 করেছি যে কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়,
কিভাবে যায়? নাম্বার পরিবর্তনের নিয়ম মেনে। ছোটকালে যে নাম্বার পরিবর্তন করেছিলাম, এখন বড় কালেও আবারও করব, সেই নিয়ম মেনে আমরা কি করতে পারি? প্লুরাল করতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনকে এইভাবে প্লুরাল করা যাবে না। যেহেতু কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, তাই তার চেহারা থাকে দুইটা। প্রশ্নে অথবা কোনো সেন্টেন্সে দুই রকমের কাউন্টেবল নাউন পাওয়া যাবে, একটি হলো সিঙ্গুলার ফর্মের আর একটা হলো প্লুরাল ফর্মের। কিন্তু আনকাউন্টেবল নাউনকে যেহেতু এইভাবে প্লুরাল করা যাচ্ছে না, তাই তাকে একটা মাত্র চেহারায় পাওয়া যাবে, সেটা হলো সিঙ্গুলার ফর্মে। আশা করি এইটি হলো আমাদের 1 নম্বর রুল। বুঝে ফেললে আমি এখন 2 নম্বর রুলের দিকে যেতে চাই। তো খাতা নিব, হেডলাইন দেব রুল নম্বর 2, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে। রুল নম্বর 2 হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ, এন অথবা দি তিনটি বসতে পারে। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন অথবা দি তিনটাই বসতে পারে। তিনটা বসতে পারে মানে কি? তোমার মনে যা চাইবে তাই দিবা? মনের মাধুরী বিষয়ে লিখে দিবা? না ভাই, আর্টিকেলের নিজস্ব নিয়ম আছে যে কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে। এই যে নিয়মটা, আর্টিকেলের নিয়ম, সেই নিয়ম অনুসারে একটা কাউন্টেবল নাউনের পূর্বে তুমি এ অথবা এন অথবা দি তিনটাই বসাতে পারবে। যেমনটা তোমার ইচ্ছা তেমনটাই বসাতে পারবে। কিন্তু যদি সেটা আনকাউন্টেবল নাউন হয়, আমরা বলবো আনকাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা এন কখনোই বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি এ অথবা এন কখনোই বসাতে পারবে না। তবে কে বসতে পারে? তবে দি বসতে পারে। কখন বসতে পারে? যদি পরে অফ থাকে। ওকে, আমি আবারও বলছি, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন কখনোই বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন কখনোই বসে না। তবে কে বসতে পারে? দি বসতে পারে। কখন বসতে পারে? যদি পরে কি থাকে? অফ থাকে। অর্থাৎ একটি আনকাউন্টেবল নাউন এর পরে আমি অফ পেলাম, তখন ঘোষণা করব যে এর আগে অবশ্যই একটা কি হবে? দি হবে। এবং যদি কখনো কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে অফ পাই, আমি 100% নিশ্চিত এখানে একটা দি দেওয়াই লাগবে। অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকলে ওই আনকাউন্টেবল নাউনের পূর্বে দি হওয়ার সম্ভাবনা শতভাগ, অবশ্যই দিতে হবে। এখন যদি আমি বলি যে এই রুলটা কি শুধু এই ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন আমি যদি एग्जांपल দেই, দি ওয়াটার অফ দি গ্লাস, আনকাউন্টেবল নাউন। দি ওয়াটার অফ দি গ্লাস কি নাউন? আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে এটা হলো এখানে एग्जांपल। প্রশ্ন হলো যে এটা কি শুধু আনকাউন্টেবল নাউনের জন্যই প্রযোজ্য? উত্তর হলো না। তার কারণ এইটি কাউন্টেবল নাউনের জন্য প্রযোজ্য, আবার এটা হচ্ছে জিরান্ড মানে ভার্বের যে আইএনজি, সেই আইএনজির জন্য প্রযোজ্য। অর্থাৎ এখানে আনকাউন্টেবল নাউন না হয়ে যদি আইএনজি হয় তাহলেও দি হবে, কাউন্টেবল নাউন হয় তাহলেও কি? দি হবে। অর্থাৎ আমি যদি রুলটাকে একসাথে বলি, সেটা হলো আনকাউন্টেবল নাউন অথবা আইএনজি মানে জিরান অথবা কাউন্টেবল নাউন এর পরে যদি অফ থাকে, তাহলে এদের আগে কি বসে? দি বসে। রুলটাকে বুঝতে পেরেছি কিনা আমি আরো একবার তোমাকে বলছি। দেখো, কাউন্টেবল বা আনকাউন্টেবল অথবা জিরান এর পরে যদি অফ থাকে, তাহলে তার আগে কি বসে? দি বসে। এখানে মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের পরে অফ, তার আগে দি হওয়ার সম্ভাবনা শতভাগ, অবশ্যই হবে। আইএনজির পরে অফ, তাহলে আইএনজির আগে দি হওয়ার সম্ভাবনা শতভাগ, মানে অবশ্যই হবে। কিন্তু কাউন্টেবল নাউনের পরে অফ, কাউন্টেবল নাউনের আগে দি হওয়ার সম্ভাবনা ভাই এবার আর শতভাগ না, এবার হলো 50-50 মানে 50%। কেন? তার কারণ দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এ বা এন ও বসতে পারে। তাই কোন একটা কাউন্টেবল নাউনের পরে অফ থাকলে আমি কখনোই 100% নিশ্চিত হতে পারবো না যে তার আগে দি হবেই হবে, বিকজ কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন ও কিন্তু বসতে পারে। সো এই হচ্ছে আমাদের টোটাল কথাটা। কখন কোনটা বসে এটা আর্টিকেলের ক্লাসে আমরা শিখবো, এখানে না। সো আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছো যে রুলটা হলো আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন কখনোই বসবে না, তবে দি বসতে পারে
যদি পরে অফ থাকে, অর্থাৎ আমি ডি দিব এখানে আনকাউন্টেবল নাউনের আগে, যদি আমি পরে একটা কি পাই, অফ পাই। আশা করি আমরা বুঝতে পেরেছি এই রুলটা, রুল নাম্বার 2। আমরা রুল নাম্বার 3 এ চলে যাচ্ছি। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হলো কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। সংখ্যাবাচক শব্দ বসে। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। আর এদিকে রুল নাম্বার 3 হলো আনকাউন্টেবল নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। সংখ্যাবাচক শব্দ বসে না। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। এখন প্রশ্ন হলো সংখ্যাবাচক শব্দ আবার কোনগুলো, তাই না ভাই? তুমি জানো 1 2 3 4 5 6 7 8 এগুলো সংখ্যাবাচক শব্দ। এগুলো কোথায় বসবে? এগুলো বসবে কাউন্টেবল নাউনের আগে। অর্থাৎ আমি বলতে পারি এভাবে 1 বুক। তাহলে বুক যেহেতু কাউন্টেবল নাউন, তার পূর্বে আমি একটা সংখ্যাবাচক শব্দ লিখতে পারি। আবার দেখো যদি আমি 2 লিখি, 3 লিখি, 4 লিখি, এবার সংখ্যাটা হয়ে গেছে বহুবচন, তখন কিন্তু বুক লেখা যাবে না, তখন কি লিখতে হবে? বুকস। তার মানে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। এই যে কাউন্টেবল নাউন, সংখ্যাবাচক শব্দ বসলো। তবে মনে রাখতে হবে সংখ্যাবাচক শব্দটা যদি একবাচক হয়, মানে একবচন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু নাউনটা কি হবে? সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি সেটা হয় বহুবচনের সংখ্যা, তখন কিন্তু নাউনটা আবার কি করতে হবে? বহুবচন করতে হবে। কেন? তার কারণ তুমি জানো যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা চেহারাতেই থাকতে পারে। সেই জন্য সংখ্যা যখন সিঙ্গুলার, নাউন তখন সিঙ্গুলার, সংখ্যা যখন প্লুরাল, নাউন তখন প্লুরাল। এজন্য আমরা বলবো যে সংখ্যাবাচক শব্দ কাউন্টেবল নাউনের আগে বসে, তবে এই কথাটা মনে রাখতে হবে। এবার আনকাউন্টেবল নাউন, মনে করলাম এয়ার একটা আনকাউন্টেবল নাউন। ভাই কখনো তুমি এই কাজটা করেছো কিনা? ওই যে তাকে নিয়ে, তাহাকে নিয়া নদীর পাড়ে গেলাম, 10টা বাতাস খেয়ে এলাম। ভাই কখনো কি এই কাজটি করেছো? 10টা বাতাস খেতে নদীর পাড়ে গিয়েছো তাহাকে নিয়ে, তাহার সাথে, এবং এখন তাহারেই মনে পড়ে, তাই না? ভাইয়া কখনোই সম্ভব না নদীর পাড়ে যে 10টা বাতাস খেলে। খুব পানির তৃষ্ণা লেগেছে, মাকে বলছো মা 10টা পানি দাও, পানির তৃষ্ণা লেগেছে। ভাই 10টা পানি কখনো বলেছো? ভাই বলো নাই। কেমন করে বলবে? কারণ এটা তো আনকাউন্টেবল নাউন। গুনে গুনে 10টা কেমন করে হয়? গুনে গুনে 5টা কেমন করে হয়? হয় না। যেহেতু বাংলায় হচ্ছে না, তাহলে তুমি কিভাবে বলবে 1 এয়ার, অথবা কিভাবে বলবে 2 এয়ার, অথবা ইয়ার্স? কিভাবে এই কথাটি সম্ভব? কারণ বাংলায় তুমি এটা বলতে পারছো না। সুতরাং 1 এয়ার পসিবল না, 2 ইয়ার্স বা ইয়ার্স পসিবল না, আর ইয়ার্স তো ভাই এমনি সম্ভব না। তার কারণ আনকাউন্টেবল নাউনকে বহুবচন করা যায় না। আমি আবার রুলটা বলছি। রুল নাম্বার 3 শুনছিলাম আমরা। রুল নাম্বার 3 এর এই পাশের অংশ হলো কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। সংখ্যাবাচক শব্দ হলো 1 2 3 4 5 6 এইগুলো। এই সংখ্যাগুলো বসবে কার পূর্বে? কাউন্টেবল নাউনের পূর্বে। এই ক্ষেত্রে সংখ্যা যদি হয় এক বচনবাচক, তাহলে আমরা দিব হচ্ছে নাউনটা সিঙ্গুলার। সংখ্যা যদি হয় বহুবচন জ্ঞাপক, তাহলে নাউনটা হবে হচ্ছে প্লুরাল। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এইভাবে কোনো সংখ্যা লেখা যাবে না, এবং আমরা আগেই পড়েছি যে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। এবার আমরা চলে আসবো রুল নাম্বার 4। আমরা রুল নাম্বার 4 এ ঢুকছি। রুল নাম্বার 4 ঢুকে পড়েছে রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4 এ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে কি কি ডিটারমিনার বসে। অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত, শুধু কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত ডিটারমিনার কোনগুলো, এবং আনকাউন্টেবল নাউন, শুধু আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত ডিটারমিনার কোনগুলো। এটা হচ্ছে আমরা শিখব কোথায়? রুল নাম্বার 4 এ। এবং মনে রাখতে হবে আমাদের বিগত বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জব প্রিপারেশনে সবচেয়ে বেশিবার আসা অংশ হলো এইটা। কোনটা? যে ডিটারমিনার গুলো শুধু কাউন্টেবলে বসে, যে ডিটারমিনার গুলো শুধু আনকাউন্টেবলে বসে, এবং এর পরের 5 নম্বর রুলটা হলো যে ডিটারমিনার গুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথেই বসে। সুতরাং আমরা সেখানে যেতে চাই। তবে আজকে না ভাইয়া, আগামী ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে এই অংশটুকু নিয়ে। সেই পর্যন্ত তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ হাফেজ।